বাবা বলতেন, জনপ্রিয়তার নিরিখে অভিনয়ের গুণে দেহ সৌষ্ঠবের দিক থেকে উত্তম কুমারই সেরা। সারা জীবন তিনি নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনয়ের বিভিন্ন দিক থেকে যদি আলোচনা করা যায় তাহলে দেখা যাবে তার সমান কোনো নায়ক বাংলা ছবিতে এখনো পর্যন্ত আসেননি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে প্রখ্যাত অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়ের সুপুত্র বিশিষ্ট অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের বলা কিছু কথা আমি সকলের সামনে তুলে ধরার চেষ্টা করব। ফিরে যাই মূল ভিডিওতে। বাবার সম্বন্ধে বলতে গিয়ে শাশ্বত চট্টোপাধ্যায় মহানায়কের সম্বন্ধেও বেশ কিছু কথা বলেছেন, যা তার বাবার মুখ থেকে তিনি শুনেছেন। শাশ্বত বলেন, বাবার কাছে শুনেছি সত্যজিৎ রায় পরিচালিত চিড়িয়াখানা ছবিতে শুটিং চলাকালীন উত্তম জেঠুর হার্ট অ্যাটাক হয়েছিল। অ্যাসিস্ট্যান্ট মেকআপ ম্যান ভীম নস্কর তখন বাবাকে বললেন, দাদা আপনাকে ডাকছেন। কারণ উত্তম জেঠু জানতেন যে বাবা ডাক্তারি পাশ করেছেন। মেকআপ রুমে গিয়ে বাবা দেখেন উত্তম জেঠুর শরীরটা ঘামে ভিজে গেছে। বললেন, পিঠে একটা ব্যথা হচ্ছে, একটু দেখতো। বাবা দেখলেন হার্টের অবস্থা ভালো নয়, কিন্তু মুখে তিনি বললেন, কিছুই হয়নি তোমার হার্ট আমার চেয়েও ভালো। তারপর ভীম নস্করকে কতকগুলো ওষুধ আনতে দিলেন বাবা উত্তম জেঠুকে খাইয়ে দেওয়ার জন্য। তারপর বাবাই ফোন করলেন ডক্টর সুনীল সেনের চেম্বারে। ভাগ্যক্রমে ডক্টর সুনীল সেনকেও পেয়েও গেলেন। তখন তিনি ডাক্তারবাবুকে বললেন, আপনি দয়া করে চেম্বারে থাকুন, যাবেন না, এই ঘটনা ঘটেছে। ডক্টর সুনীল সেনও উত্তম জেঠুর ভীষণ ফ্যান ছিলেন। তিনি শুনে অবাক হয়ে গেলেন, কারণ উত্তম জেঠুর বয়স তখন মাত্র 40 বছর। ওই রকম সুন্দর সুঠাম স্বাস্থ্য, নিয়মিত ডাম্বেল বারবেল নিয়ে ব্যায়াম করতেন, সপ্তাহে 3 দিন টেবিল টেনিস খেলতেন, তার হার্ট অ্যাটাক কি করে হয়? যাই হোক, তারপর বাবা উত্তম জেঠুকে নিয়ে ডক্টরের চেম্বারে গেলেন। মনে প্রচণ্ড দুশ্চিন্তা ছিল। সেই সময় তো আর আইসিসিওর, বেলভিউ ক্লিনিক এসব হয়নি। চিকিৎসা যা করার বাড়িতেই মোটামুটি করতে হতো। যথারীতি ডক্টর সুনীল সেন চিকিৎসা শুরু করে দিলেন। এদিকে সত্যজিৎ রায়কেও বলতে হলো সেটটা ভেঙে দিতে। উত্তম জেঠুর সমস্ত কথা বাবাই তাকে বললেন। শুনে তো তিনি অবাক। যাই হোক, ডক্টর উত্তম জেঠুকে দেখে বললেন, বেঁচে গেলেও সুস্থ হতে মাস তিনেক সময় তো লাগবেই। এই মাস তিনেকের মধ্যে বাবা উত্তম জেঠুর একেবারে কাছে চলে গিয়েছিলেন। ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন আমার বাবাকে। বাবার কাছে শুনেছি উত্তম জেঠুর মতো এত নিষ্ঠা, নিজেকে প্রতিনিয়ত উন্নত করার চেষ্টা তিনি কারো মধ্যে দেখেননি। কাজের সময় সব ভুলে গিয়ে তার মধ্যেই উত্তম জেঠু ডুবে যেতেন। একটা শব্দ কিভাবে বলবেন তা নিয়ে বারবার ভাবতেন। শুটিং চলাকালীন অভিনয়ের জন্য যা প্রয়োজন তার বাইরে একটাও কথা বলতেন না। এই ডিভোশন এবং প্রফেশনালিজম তার একটা দিক। আবার বাড়িতে যখন ফিরে যেতেন তখন একদম আলাদা মানুষ, যেন দুটো আলাদা সত্তা। বাবা বলতেন, এইরকম স্তরে যে শিল্পীরা পৌঁছে যায় তাদের প্রত্যেকের জীবনেই থাকে একাকিত্ব, এবং বাবা উত্তম জেঠুর মধ্যে চরম একাকিত্বে ভোগা একটি মানুষ দেখতে পেয়েছেন। তিনি আরো বলেন, ব্যক্তি জীবনে উত্তম জেঠু একদম একা। অর্থ, যশ, মানুষের ভালোবাসা প্রচুর পেয়েছেন, তবু উত্তম জেঠুকে সবসময় একজন দুঃখী মানুষ বলেই
মনে হয়েছে বাবার ধারণা যারা তার চারপাশে ছিলেন কেউ বোধহয় মানুষটিকে ঠিকমতো বুঝতে পারেননি, অথবা উনি হয়তো বুঝতে দেননি। ভীষণ চাপা স্বভাবের মানুষ ছিলেন উত্তম জেঠু। ফলে একটা কমিউনিকেশনের গ্যাপ থেকেই যেত, যা তার একাকিত্ব আরো বাড়িয়ে দিত। উত্তম জেঠুকে বাবা নিজের দাদার মতো শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। তাই আজও আমি উত্তম জেঠুর জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী ছোটখাটো অনুষ্ঠানের মধ্যে দিয়ে হলেও পালন করার চেষ্টা করে থাকি। আমি বাবাকেই অনুসরণ করার চেষ্টা করে এসেছি, বাবার মতো হয়ে উঠতে চাইছি। সকলে আমাকে একটাই নামে ডাকতেন, শুভেন্দুর ছেলে। আজ মনে হয় সেই ডাকটাই ভালো ছিল। শাশ্বত বলেন, আমি যখন ইন্ডাস্ট্রিতে অভিনয় করতে আসি তখন ভেবেছিলাম নিজের একটা নাম তৈরি হবে। তারপর দেখলাম প্রথম 10 বছর নিজের নামটা শুনতেই পেলাম না। সকলে আমাকে একটাই নামে ডাকতেন, শুভেন্দুর ছেলে। আজ মনে হয় সেই ডাকটাই ভালো ছিল। গর্ব করার মতো বিষয় তো মানুষের জীবনে খুব একটা বেশি কিছু থাকে না। আমার এটাই ছিল, সেটা আজ বুঝতে পারি। বাবাকে নিয়ে সব জায়গায় এত কথা বলেছি যে আজ আর আলাদা করে কি বলবো। সব যেন বলে উঠতে পারি না বলতে গেলে। শুধু এখন যত দিন যাচ্ছে আমি আমার বাবার মতো হয়ে উঠতে চাইছি। কতটা পারছি জানি না। এই যে বাবার সবকিছুর সঙ্গে মানিয়ে চলার চেষ্টা, কিন্তু নিজের আদর্শে অটল থাকা, এটা কি পারছি? একটা জিনিসই বাবা মানিয়ে নিতে পারতেন না, সেটা তার আদর্শ। বাবাদের সময়ে সবকিছুর স্তম্ভ ছিল আদর্শ। সেটা অভিনয় দুনিয়া বলুন, বা রাজনীতি, কিংবা গণনাট্য সংঘের সঙ্গে জড়িয়ে যাওয়া, সবটাই আমার বাবা করেছেন তার নীতিগত আদর্শকে সম্মান দিয়ে। আমি সেই চেষ্টাটা করছি বটে, বাবার মতো দৃঢ় থাকার চেষ্টা করছি, কিন্তু এটাও ঠিক, চুপ করে যেতে শিখেছি। এটাও বাবার শিক্ষা। যেখানে কথায় কথা বাড়ে, বাবা সেখানে চুপ করে যেতে শিখিয়েছিলেন, কিন্তু নিজের বিশ্বাসকে অমর্যাদা করে নয়। তবে বাবা যে শিক্ষাটা আমাকে হামেশাই দিয়ে গিয়েছেন সেটা হলো স্বাধীনতা দেওয়ার শিক্ষা। নিজেও স্বাধীনতাকে বিশ্বাস করতেন এবং তা পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেও চেষ্টা করতেন। সবসময় বলতেন, তুমি বড় হয়েছ, নিজের জীবনে সিদ্ধান্তগুলো নিজেই নিতে পারবে আশা করি, এবং স্বেচ্ছাচারিতার জায়গায় পৌঁছবে না। বাবা এত দৃঢ়ভাবে কথাগুলো বিশ্বাস করতেন যে তা কখনো আরোপিত বলে মনে হতো না। তবে যখনই আমি কোনো ভুল করেছি, এই সব সিদ্ধান্ত নিতে গিয়ে বাবা সেই সব শুধরে দিয়েছেন এবং বলেছেন, আমার মনে হচ্ছে বিষয়টা ঠিক হচ্ছে না, বাকিটা তোমার উপর। আমি নিজেও হিয়াকে এইভাবেই বড় করার চেষ্টা করছি, বাবার শেখানো পথ ধরে। আশা করছি বাবাকে অনুসরণ করেই এগিয়ে যেতে পারবো। এই প্রতিবেদনটির সাক্ষাৎকার এবং লেখক হলেন সায়ক বসু। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।